আমার প্রিয় শিক্ষার্থীরা, আমরা মাইটোকন্ড্রিয়া সম্বন্ধে আজকে দেখব। তাহলে মাইটোকন্ড্রিয়া কি? মাইটোকন্ড্রিয়া হচ্ছে এমন একটা কোষীয় অঙ্গাণু যা কেবলমাত্র ইউক্যারিওটিক কোষে থাকে, প্রোক্যারিওটিক কোষে কিন্তু মাইটোকন্ড্রিয়া থাকে না, যেটা দুটো একক পর্দা দ্বারা আবৃত হতে পারে, যা গোলাকার, দণ্ডাকার, সূত্রাকার, ডিম্বাকার প্রভৃতি আকৃতি বিশিষ্ট হতে পারে, যার মধ্যস্থ উৎসেচকগুলি ক্রেবস চক্রে প্রধান ভূমিকা পালন করে এবং কোষের শক্তি উৎপাদন করে। যে কোষীয় অঙ্গাণু সেটাই হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তাহলে সঠিক অর্থে মাইটোকন্ড্রিয়ার সংজ্ঞাটা কীভাবে বলা যেতে পারে? সজীব ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে ইতস্তত বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা দ্বি একক পর্দা দ্বারা আবৃত গোলাকার বা ডিম্বাকার বা সূত্রাকার বা দণ্ডাকার যে কোষীয় অঙ্গাণু, কোষ মধ্যস্থ মানে কোষীয় অঙ্গাণু মধ্যস্থ বিভিন্ন উৎসেচকের সাহায্যে ক্রেবস চক্রটা প্রধান ভূমিকা পালন করে এবং কোষের শক্তি উৎপাদন করে, তাকে বলা হয় মাইটোকন্ড্রিয়া। এই যে মাইটোকন্ড্রিয়াটা, এবার আমরা দেখব হচ্ছে মাইটোকন্ড্রিয়ার নামকরণ। সর্বপ্রথম 1880 খ্রিস্টাব্দে বিজ্ঞানী কলিকার পতঙ্গের পেশিকোষে মাইটোকন্ড্রিয়াটা কিন্তু প্রথম লক্ষ্য করেন, পর্যবেক্ষণ করেন। পরবর্তীতে 1894 খ্রিস্টাব্দে অল্টম্যান মাইটোকন্ড্রিয়াকে বায়োপ্লাস্ট নামে অভিহিত করেন। বায়োপ্লাস্ট। এই পরবর্তীতে যেটা দেখা যাচ্ছে যে 1897 খ্রিস্টাব্দে বেন্ডা ইনি কিন্তু মাইটোকন্ড্রিয়া নামকরণ করেন। এছাড়া মাইটোকন্ড্রিয়াকে প্লাজমোজোম, প্লাস্টোজোম, প্লাস্টোকন্ড্রিয়া, এমনকি ভার্মিকলও কিন্তু বলা যায়। তাহলে সংজ্ঞা হলো, নামকরণ হলো, এবার হচ্ছে উৎপত্তি। বিজ্ঞানী এল মার্গুলিস মাইটোকন্ড্রিয়া উৎপত্তি সম্পর্কিত এন্ডোসিমবায়োটিক মতবাদ প্রবর্তন করেন। তার মতে কোষ বিভাজনের সময় একটি মাইটোকন্ড্রিয়া থেকে সেল ডিভিশনের ফলে আরেকটি মাইটোকন্ড্রিয়ার সৃষ্টি হয়। এবার নেক্সট দেখব গঠন। মাইটোকন্ড্রিয়াটি তিনটে অংশ দ্বারা গঠিত। এটা হচ্ছে পর্দা বা মেমব্রেন, প্রকোষ্ঠ বা চেম্বার, ধাত্র বা ম্যাট্রিক্স। পর্দা। মাইটোকন্ড্রিয়াটি দুটো একক পর্দা দ্বারা গঠিত। এই যে আমরা দেখতে পাচ্ছি যে পর্দা, দুটো একক পর্দা দ্বারা গঠিত। এটা হচ্ছে বহির্পর্দা, অপরটা হচ্ছে অন্তঃপর্দা। প্রতিটি পর্দা প্রায় 60 থেকে 70 অ্যাংস্ট্রম পুরু হয়, মানে চওড়া হয়। এতে বহির্পর্দায় প্রোটিনের পরিমাণ কম থাকে কার? লিপিডের তুলনায়। কত? মাইটোকন্ড্রিয়া মোট প্রোটিনের প্রায় 10% প্রোটিন থাকে কিন্তু এদের বহির্পর্দায়, এবং বহির্পর্দায় প্রায় 14 রকমের কিন্তু প্রোটিন পাওয়া যায়। কিন্তু এদের যে অন্তঃপর্দাটি আছে, অন্তঃপর্দায় প্রোটিনের পরিমাণ কিন্তু লিপিডের তুলনায় অনেক বেশি থাকে। প্রোটিনের পরিমাণ কিন্তু লিপিডের তুলনায় অনেক বেশি থাকে। কত? মাইটোকন্ড্রিয়ার মোট প্রোটিনের প্রায় 60% প্রোটিন থাকে কিন্তু এদের অন্তঃপর্দায়, এবং এদের অন্তঃপর্দায় ম্যাক্সিমাম প্রোটিনগুলি ইটিএস, ইলেকট্রন ট্রান্সফার সিস্টেম, এর প্রধান ভূমিকা পালন করে। বাকি প্রোটিনগুলি কিন্তু কি করে? এনজাইম গঠন করে। এই গেল হচ্ছে বহির্পর্দা এবং অন্তঃপর্দা। এদের যে অন্তঃপর্দাটি রয়েছে এদের, এই যে অন্তঃপর্দার দুটো দিক রয়েছে। আমরা যদি অন্তঃপর্দাটি একটু মোটা করে আঁকি, এই যে হচ্ছে অন্তঃপর্দা, এই অন্তঃপর্দাটি আবার আমরা দেখতে পাচ্ছি এরকম প্রবর্ধক সৃষ্টি করছে ভেতরের দিকে। তাহলে অন্তঃপর্দাতে দুটো দিক আছে, যে এটা হচ্ছে বাইরের দিক বলবো আমরা, এটা হচ্ছে ভিতরের দিক বলবো। এই যে সেটা দেখা যাচ্ছে যে অন্তঃপর্দা বাইরের দিক। যেহেতু আমরা যদি টোটাল বোর্ডটাকে একটা সাইটোপ্লাজম ধরি, তার মধ্যেই মাইটোকন্ড্রিয়াটা অবস্থান করছে, তাহলে অন্তঃপর্দার বাইরের দিকটা সাইটোপ্লাজমের দিকে আছে, তাই এটাকে বলছে সাইটোসল ফেস বা সি ফেস।
তাহলে এই যে ভেতরে যে ডট দেওয়া যে অংশগুলো রয়েছে এগুলোকে বলছে ম্যাট্রিক্স বা ধাত্র। তাহলে অন্তঃপর্দার ভিতরের অংশটা কি ম্যাট্রিক্সের ভেতরের দিকে রয়েছে অর্থাৎ ম্যাট্রিক্সের দিকে রয়েছে। ভেতরের যে অংশটা এই যে ভেতরের যে অংশটা এটা হচ্ছে ম্যাট্রিক্সের দিকে আছে, এই যে এটাকে বলছে ম্যাট্রিক্স। এই যে ম্যাট্রিক্স আমরা দেখবো এক্ষেত্রে বা ধাত্র, ম্যাট্রিক্স বা এই যে ধাত্র, ম্যাট্রিক্স বা ধাত্রের দিকে রয়েছে, তাই এটাকে আমরা বলবো এই যে এটাকে আমরা কি বলবো এম ফেস বা ম্যাট্রিক ফেস। এই দু ধরনের তল কিন্তু আছে অন্তঃপর্দা। আবার অন্তঃপর্দাটি ধাত্রের দিকে অর্থাৎ ভিতরের দিকে ভাঁজ হয়ে গেছে, ভাঁজ হয়ে আঙুলের ন্যায় প্রবর্ধক সৃষ্টি করেছে না, এই আঙুলের ন্যায় প্রবর্ধকগুলিকে আমরা বলবো হচ্ছে কৃষ্টি। আঙুলের ন্যায় প্রবর্ধকগুলোকে আমরা কি বলবো কৃষ্টি বলবো। প্রতিটি কৃষ্টির মধ্যবর্তী এই যে এটা যদি কৃষ্টি হয় প্রতিটি কৃষ্টির মধ্যবর্তী এই যে মধ্যবর্তী যে স্থানটা তাকে আমরা বলবো কি ইন্ট্রা ক্রিস্টাল স্থান, ইন্ট্রা ক্রিস্টাল স্পেস বলবো, ইন্ট্রা ক্রিস্টাল স্পেস বলবো বা ইন্ট্রা ক্রিস্টাল স্থান বলবো। এই কৃষ্টির গাত্র থেকে এম ফেস ম্যাট্রিক ফেসের দিকে কৃষ্টির গাত্র থেকে কিছু টেনিস র্যাকেটের মতন অংশ নির্গত হয়েছে, তাই না? এদেরকে আমরা বলবো কি অক্সিজোম কণিকা বা এলিমেন্টারি বস্তু বা ফার্নান্ডেজ মোরান অধঃএকক আমরা বলবো। অর্থাৎ কেমন দেখতে হয় এই যে টেনিস র্যাকেটের মতন যা সম দূরত্বে অবস্থান করে তাদের প্রত্যেককে আমরা বলবো হচ্ছে কি অক্সিজোম। কি বলবো আমরা অক্সিজোম বলবো। এবং তাদের প্রত্যেকের তিনটি অংশ রয়েছে, কি কি ভূমি বা বেস, বৃন্ত বা স্টক, মস্তক বা হেড, এই তিনটি অংশ রয়েছে। এবং প্রতিটি অক্সিজোম কণিকা দুটো অংশ দ্বারা গঠিত। অক্সিজোম কণিকা দুটি অংশ দ্বারা গঠিত, একটা হচ্ছে F0 একটা হচ্ছে F1, F0 এবং F1। দেখা গেছে এদের যে F1টি রয়েছে এই F1টি দেখা গেছে যে এদের যে F1টি রয়েছে F1টি কিন্তু এই যে এদের যে F1 এই F1টি কিন্তু 5টি অধঃএকক দ্বারা কিন্তু গঠিত হয়েছে। কয়টি? 5টি অধঃএকক দ্বারা গঠিত হয়েছে, যাদেরকে আমরা বলবো হচ্ছে আলফা, বিটা, গামা, ডেল্টা এবং ইটা। এবং এদের যে অনুপাতটা আছে সেই অনুপাতটা কি 3:, অনুপাতটা হচ্ছে 3 আলফা ইস টু 3 বিটা ইস টু 1 হচ্ছে গামা ইস টু 1 গামা ইস টু 1 ডেল্টা, 1 গামা ইস টু 1 ডেল্টা ইস টু 1 ইটা। তাই 3 আলফা ইস টু 3 বিটা ইস টু 1 গামা ইস টু 1 ডেল্টা ইস টু 1 ইটা। আর এদের যে F0 রয়েছে তার মধ্যে 3টি অধঃএকক রয়েছে। কয়টি? 3টি অধঃএকক রয়েছে, যাদেরকে খুব সহজে মাথায় রাখা যায়। কিভাবে মাথায় রাখবো? দেখ 1A ইস টু 2B, 1A ইস টু 2B, তাহলে এটা হবে 12C। এই হচ্ছে তাদের অনুপাত। তাহলে এই গেল হচ্ছে পর্দা বা মেমব্রেন। এরপরে হচ্ছে আমরা দেখব হচ্ছে কি প্রকোষ্ঠ। মাইটোকন্ড্রিয়ার দুটো প্রকোষ্ঠ রয়েছে, এই যে প্রকোষ্ঠ, প্রকোষ্ঠ বা চেম্বার, এটা হচ্ছে অন্তঃপ্রকোষ্ঠ, অপরটা হচ্ছে বহিঃপ্রকোষ্ঠ। মাইটোকন্ড্রিয়া যে এটা হচ্ছে বহিঃপর্দা, এটা হচ্ছে অন্তঃপর্দা। এই দুটো পর্দার মধ্যবর্তী যে প্রকোষ্ঠটা রয়েছে তাকে বলছে হচ্ছে অন্তঃপ্রকোষ্ঠ, এই যে বহিঃপ্রকোষ্ঠ, তাকে আমরা কি বলবো? বহিঃপ্রকোষ্ঠ বলবো। ক্লিয়ার হলো? এবং এদের যে বহিঃপ্রকোষ্ঠের মধ্যে কিছুটা জায়গা রয়েছে, যে স্থানটিকে আমরা বলবো হচ্ছে পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস। আমরা কি বলবো? পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস বলবো, পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস। এই পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস প্রায় 60 থেকে 80 অ্যাংস্ট্রম কিন্তু ব্যাস বিশিষ্ট হয়। হলো? আর এদের যে অন্তঃপ্রকোষ্ঠ রয়েছে অন্তঃপর্দা দ্বারা ঘেরা অংশ, যার মধ্যে ম্যাট্রিক্স নামক
সমসত্ব তরল পদার্থ থাকে বা স্বচ্ছ জেলির মতন পদার্থ থাকে তাকে আমরা বলি হচ্ছে ম্যাট্রিক্স বা ধাত্র। এই ম্যাট্রিক্স বা ধাত্র যে প্রকোষ্ঠে অবস্থান করছে তাকে আমরা কি বলবো? অন্তঃপ্রকোষ্ঠ। কি বলবো? অন্তঃপ্রকোষ্ঠ। তাহলে বহিঃপ্রকোষ্ঠ থাকে হচ্ছে পেরিমাইটোকন্ড্রিয়াল পেস, যা 60 থেকে 80 অ্যাংস্ট্রম পুরু হয় বা ব্যাস বিশিষ্ট হয়, আর অন্তঃপর্দা দ্বারা ঘেরা অংশ যার মধ্যে ম্যাট্রিক্স অবস্থান করে তাকে বলছি হচ্ছে অন্তঃপ্রকোষ্ঠ। কি বলবো? তাকে বলবো হচ্ছে অন্তঃপ্রকোষ্ঠ হলো। আর এই যে পেরিমাইটোকন্ড্রিয়াল যে পেসটা রয়েছে তার মধ্যে যে তরলটা থাকে বা জেলির ন্যায় পদার্থ থাকে সেটা হচ্ছে তার মধ্যে অবস্থান করে মূলত জল, খনিজ পদার্থ, উৎসেচক, প্রোটিন, এগুলো কিন্তু এর মধ্যে অবস্থান করে। লাস্ট যে পয়েন্টটা সেটা কি? ধাত্র বা ম্যাট্রিক্স। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটা। বলছে মাইটোকন্ড্রিয়া অন্তঃপর্দা দ্বারা ঘেরা অংশের মধ্যে যে সমসত্ব জেলির মতন যে পদার্থ থাকে তাকেই বলছে হচ্ছে ধাত্র বা ম্যাট্রিক্স। ধাত্র বা ম্যাট্রিক্স বলছে। এই যে ধাত্র রয়েছে, ধাত্রের মধ্যে কিন্তু প্রোটিন সংশ্লেষ, লিপিড সংশ্লেষ, ক্রেবস চক্র নিয়ন্ত্রণকারী বিভিন্ন উৎসেচক কিন্তু থাকে। প্রোটিন সংশ্লেষকারী উৎসেচক, লিপিড সংশ্লেষণকারী উৎসেচক, ক্রেবস চক্র নিয়ন্ত্রণকারী উৎসেচক, সমস্ত উৎসেচক কিন্তু এই ম্যাট্রিক্সের মধ্যে কিন্তু অবস্থান করে। এবং কোষের সমস্ত উৎসেচকের প্রায় 70% উৎসেচক, প্রায় 70% উৎসেচক কোষের এই ম্যাট্রিক্সের মধ্যে কিন্তু অবস্থান করে। এছাড়াও ম্যাট্রিক্সের মধ্যে যেটা অবস্থান করে, এছাড়াও ম্যাট্রিক্সের মধ্যে থাকে হচ্ছে 70S প্রকৃতির রাইবোজোম থাকে। 70S প্রকৃতির কিন্তু রাইবোজোম থাকে। এখান থেকে 26 চক্রাকার 26 চক্রাকার নগ্ন ডিএনএ, যে ডিএনএকে বলছে এমটি ডিএনএ। এমটি ডিএনএ মানে হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ। 26 চক্রাকার নগ্ন ডিএনএ অবস্থান করে মাইটোকন্ড্রিয়ার মধ্যে, যে ডিএনএকে বলছে এমটি ডিএনএ বা মাইটোকন্ড্রিয়াল ডিএনএ। আর এদের মধ্যে যে রাইবোজোমটা থাকে তাকে বলছে মাইটোরাইবোজোম। এছাড়াও এর মধ্যে কিছু পরিমাণ ভিটামিন থাকে। কিছু পরিমাণ ভিটামিন বলতে ভিটামিন 2 থাকে, ভিটামিন 2 থাকে এর মধ্যে ম্যাঙ্গানিজ আয়ন, এর মধ্যে ম্যাগনেসিয়াম আয়ন প্রভৃতি কিন্তু এর মধ্যে অবস্থান করে। এই গেল হচ্ছে মাইটোকন্ড্রিয়ার গঠন। তাহলে মাইটোকন্ড্রিয়াকে আংশিক স্বনির্ভর কোষীয় অঙ্গাণু বলা হয়। আংশিক স্বনির্ভর কোষীয় অঙ্গাণু মানে কি? সে পুরোপুরি কিন্তু মানে পুরোপুরি নির্ভর না হলেও কিছুটা কিন্তু সে নিজের ওপরই কিন্তু নির্ভরশীল। ঠিক আছে? তাহলে কেন আংশিক স্বনির্ভর কোষীয় অঙ্গাণু বলা হয়? কারণ যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে নিজস্ব ডিএনএ অবস্থান করে যাকে বলছে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ। মাইটোকন্ড্রিয়ার মধ্যে নিজস্ব রাইবোজোম অবস্থান করে, 7DS রাইবোজোম, যাকে বলছে মাইটোরাইবোজোম। মাইটোকন্ড্রিয়ার মধ্যে আরএনএ এবং প্রোটিন সংশ্লেষ ঘটে। মাইটোকন্ড্রিয়া থেকে ডিএনএ তৈরি হয়, অর্থাৎ ডিএনএ প্রতিলিপিকরণ ঘটে। তাই বলা যায় যে মাইটোকন্ড্রিয়াকে আংশিক স্বনির্ভর কোষীয় অঙ্গাণু। এর প্রধান কাজ কি? কোষের শক্তি উৎপাদন করা। ওকে।